হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা ষষ্ঠ পাঠ থেকে পৃষ্ঠা নং আজকে 76 করব আর ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। অলরেডি 6খানা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো পেতে গেলে তোমরা প্লেলিস্টে ক্লাস 5-এ চেক করো, সার্চ করো, সেখানে সব ভিডিও পেয়ে যাবে। কি বলেছে দেখো, বলেছে সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। তাহলে ভিডিও পার্ট নাম্বার এটা হচ্ছে 7। কি বলেছে, সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। তাহলে সমস্যা নিচে দেওয়া আছে, সেটাকে আমাদেরকে সমাধান করতে হবে। ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যার গুণফল। দেখো দুটি সংখ্যার গুণফল ভালো মতো বোঝো, আর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দুটি সংখ্যার গুণফল 1035, দুটো সংখ্যার গুণফল হচ্ছে 1035। এর মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 23 হলে অন্যটি কত। তাহলে এই অঙ্কটা আমরা করার আগে একটুখানি তোমাদের রাফ করে দেখাই, যে ধরে নাও দুটো সংখ্যার গুণফল বলেছে। ধরে নাও এখানে একটা সংখ্যা গুণ এখানে একটা সংখ্যা, কেন বলে দিয়েছে গুণফল, দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, এর গুণফলটা দেওয়া আছে কত, 1035, 1035। এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 23, হয়তো এখানে বসাও নতুবা এখানে বসাও। চলো আমি এখানে বসাই, 23 তার মধ্যে দেওয়া আছে। তাহলে এই সংখ্যাটা কী করে বের করবো, খুবই সহজ। দেখো সমান সমান নেব, এখানে 1035 বসাবো, আর 23টা যেহেতু গুণ অবস্থায় আছে এই সংখ্যার সাথে, সেটা আমার কোথায় আসবে, নিচে আসবে। 23 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আমরা কীভাবে লিখব, দেখো আমরা এভাবে লিখব, যেহেতু দুটো সংখ্যা অন্যটি কত বলেছে, তাহলে আমরা লিখব একটি সংখ্যা এবং অন্যটি। এইভাবে লিখব যে একটি সংখ্যা, একটি সংখ্যা বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখেও করতে পারতাম, একটি সংখ্যা গুণ, আর এখানে আরেকটা দেওয়া আছে অন্যটি কত, তাহলে আমরা লিখব একটি সংখ্যা গুণ অন্যটি, অন্যটি বা অপর সংখ্যা। চলো অন্যটি লিখি, অন্যটি সমান সমান দুটো সংখ্যার গুণফল, মানে এটা লিখব যে দুটি সংখ্যার গুণফল। এখানে লিখব দুটি, এদিকটা জায়গা নিই, আমি যেহেতু রাফ করে রেখেছি আমি নিচে লিখছি, ওকে তোমরা এক লাইনে লিখবে, দুটি সংখ্যার কি লিখব, গুণফল, গুণফল। এবার বসাও, একটি সংখ্যার জায়গায় কত বসাবো, দেখো 23 বসাবো, এই একটি সংখ্যার জায়গায় আমি 23 বসালাম, গুণ অন্যটি তো জানি না, তাহলে অন্যটি তো বের করব, অন্যটি তো আমরা বের করব, সমান সমান দুটি সংখ্যার গুণফলটা জানি, সেটা কত, 1035। তাহলে দুটি সংখ্যার গুণফলের জায়গায় আমরা বসাবো 1035। এবার দেখো যেহেতু অন্যটি বের করছে আর যেহেতু সমান সমান দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমি সামনে কি নেব, একটা বা নেব। দুটো সমান সমান হতে পারে না, এখানেও সমান সমান এখানেও সমান সমান দিয়ে আমরা শুরু করতে পারি না, নিয়ম নেই। তাহলে আমরা অন্যটি যেহেতু বের করছি, তাহলে আমরা লিখব অন্যটি সমান সমান, উপরে থাকবে 1035। তাহলে অন্যটির সাথে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কোথায় আসবে, এই দাগ মানে এই সংখ্যাটার নিচে আসবে। তাহলে এখানে আসবে 2, 3 মানে 23। এবার 23 দ্বারা কাটাকাটি করলো বা ভাগ করলেই আমরা পেয়ে যাবো। তো চলো আমরা ভাগ করে নিই, এখানে পাশে 2, 3 দ্বারা 1035কে 36কে ভাগ করব। ওকে, না এটা 36 না, এটা 35। 23-এর সাথে কত গুণ করলে, দেখো আমরা প্রথমে যদি 2 অঙ্কের সংখ্যা নিই, তাহলে 10 দাঁড়াচ্ছে, 23 তো বড়, তাহলে আমাকে 3 অঙ্কের সংখ্যা নিতে হবে, অর্থাৎ 103 নিতে হবে একবারে। তাহলে 23-এর সাথে কত গুণ করলে 103-এর কাছাকাছি পৌঁছবো। তাহলে এখানে একটু রাফ করে নিই, যে আমরা 23-এর সাথে আমরা যদি 4 গুণ করি, 4 দুগুণে 8, আচ্ছা আগে এটা করি, 3 4 12, 2 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, কত, সেটা 92। যদি 5 দিয়ে করতাম তাহলে কত দাঁড়াতো, 3 5 15, 5 হাতের 1, 5 10 11, দেখো তখন কিন্তু 11 মানে কত আসছে, 115। 115 কিন্তু বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা 4 দিয়ে নেব। 4 দিয়ে করলে পরে কত দাঁড়াচ্ছে, 92। 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1। এবার আমরা কাকে নামাবো,
5কে নামাবো, কেন 11 তো ছোট। এবার কত দিয়ে গুণ করলে 115? দেখো অলরেডি 5 দিয়ে যদি গুণ করি 23কে, তাহলে আমরা 115 পাবো। 23কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতের 1, 5 10 আর 1 11, তাহলে কত আসলো 115। কত দ্বারা? 5 দ্বারা গুণ করলে। তাহলে আমরা এখানে 23কে কেটে উপরে 45 লিখতে পারি, নতুবা এখানে আমরা এভাবে লিখতে পারি যে 23কে 1035 দ্বারা ভাগ করলে আমার কত দাঁড়ালো? আসলো 45। প্রথমে কত আসছে? প্রথমে আসছে 92, এটা 1 নামলো, এখানে 1 নামলো, 5 নামলো, তারপর 5 দিয়ে করলে পরে 115। ওকে, তাহলে আমরা সুতরাং লিখব যে অন্য সংখ্যাটি হলো, অন্য সংখ্যাটি হলো, সেটা কত? সেটা হচ্ছে 45। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, আর এখানে সহজ নিয়মটা আমি দেখালাম যে দুটো সংখ্যার গুণফল 1035 হলে আমি যে কোনো জায়গায় একটা 23 বসাবো, 23টা পরবর্তী 23 দিয়ে ভাগ করলে আমরা সেই উত্তরটা পেয়ে যাব। এই ধরনের অঙ্কে মনে রাখবে যে একটি সংখ্যা অবশ্যই দেওয়া থাকবে আর তাদের গুণফলটা দেওয়া থাকবে। তাহলে আমরা যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা দিয়ে যদি আমি গুণফলটাকে ভাগ করি, তাহলে আমরা কিন্তু একবারে অ্যান্সার পেয়ে যাব। তোমরা এই নিয়মটাও মনে রাখতে পারো। চলো পরেরটা দেখে নেব। দুইটা দেখো কি বলেছে, বলছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। সারি সংখ্যা কটি? 3টি। এবার বলেছে যে প্রতিটি সারিতে, প্রতি কথার অর্থ এক, মানে একটি সারিতে আছে 4,830 জন করে। একটি সারিতে আছে 4,830 জন করে দাঁড়িয়ে আছে। সেখান থেকে আবার কি হলো, 2,539 জন চলে গেল। এই চলে গেল তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে আমরা লিখব প্রথমে যে 3টি সারিতে মোট আছে সেটা লিখতে পারি, বা প্রতি সারিতে লোক আছে এতজন। প্রথমে এটা দেখাই যে প্রতি সারিতে লোক আছে, একটু লিখে করতে হবে এই ধরনের অঙ্ক। তাহলে লিখব যে প্রতিটি সারিতে লোক আছে সমান সমান কত? সেটা দেওয়া ছিল 4,830 জন। আচ্ছা, তাহলে প্রতিটি সারিতে 4,830 জন, তাহলে এরকম কটা সারি ছিল? 3টা। তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা লিখব যে 3টি, প্রতিটি জায়গায় প্রতি কথার অর্থ কি? এক, মনে রাখবো প্রতি কথার অর্থ হচ্ছে এক। তাহলে 3টি সারিতে মোট আছে, 3টি সারিতে মোট আছে বা লোক আছে, 3টি সারিতে লোক আছে সমান সমান 4,830-এর সাথে আমরা কত গুণ করে নেব? 3। কেন? যেহেতু একটি সারিতে হিসাব দেওয়া আছে, তাহলে 3টি সারিতে কি বেশি জন থাকবে, তার জন্য গুণ হবে এত জন। 3 দিয়ে যদি গুণ করে নিই, তাহলে এখানটায় 4,830-এর সাথে আমরা 3 গুণ করব। 3 0 0, 3 3-কে 9, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 4 12 13 14, তাহলে 14,490, 14,490 জন। এটা কতজনের হিসাব? এটা হচ্ছে 3টি সারিতে মোট লোক আছে এতজন, 14,490 জন। এর মধ্যে কি হলো আবার, সেখান থেকে 2,539 জন চলে গেল। তাহলে আমরা লিখব চলে গেলেন। সুতরাং চলে গেলেন সমান সমান 2,539 জন।
ওকে, তাহলে আমরা কি করব, যেহেতু চলে গেলেন তাহলে আমরা কি করব, বিয়োগ করব এই সংখ্যাটা থেকে। সুতরাং তিনটে সারিতে যে লোক ছিল 14,490, এখান থেকে যেহেতু চলে গেলেন তাহলে এটা বিয়োগ করব 9, 3 পিছন দিক থেকে লিখব 5, 9 3 5, তারপরে 2, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1, হাতের 1 এখানে চলে আসবে, 9 থেকে 4 বিয়োগ করলে পরে 5 পাবো। আবার এটাকে 14 ধরতে হবে, তাহলে 5 থেকে 14, 5 6 7 8 9 10 11 12 13 14, 9 পাবো, হাতের 1 এখানে, তাহলে এটা 3, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, আর এখানে 1 নামবে, 11,951 জন। ওকে, 11,951 জন থাকলো। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কীভাবে লিখব, সুতরাং আমরা এভাবে লিখব যে এখন কি চেয়েছে, যে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা লিখব এখন লাইনে দাঁড়িয়ে আছে, এখন লাইনে দাঁড়িয়ে আছে, সমান সমান কত, এটা থেকে এটা বিয়োগ করেছি, এটা আমি দেখাতে পারি যে আমরা বিয়োগ করলাম 1 4 4 9 0 থেকে 2539, তাহলে বিয়োগ করে কত পেলাম, 1 1 9 5 1 জন। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, দেখো এখানে 3টি জায়গায় যদি 10টি শাড়ি থাকতো, যে প্রতি শাড়িতে এতজন আছে, 10টি শাড়িতে কত লাগে, সেই ক্ষেত্রে কিন্তু 10 গুণ হতো। যেমন এই জায়গাটা আমি 3 গুণ করেছি, সেই জায়গায় কিন্তু যটা শাড়ি দেওয়া থাকবে তটা শাড়ি এই সংখ্যাটার সাথে গুণ হবে, গুণ হয়ে যেহেতু চলে গেলেন সেটা আমরা বিয়োগ করবো, এই টোটাল থেকে এটা বিয়োগ করবো, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এর পরেরটা দেখো, 3-এরটা কি বলেছে, এবং ইম্পর্টেন্ট অঙ্ক আর একটু কঠিনও মনে হতে পারে। দেখো আমি দুটো নিয়মে অঙ্কটা করবো, যেটা তোমাদের ভালো লাগে। বলছে দুটি সংখ্যার যোগফল 2420, মানে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 2420, এবং তাদের যে দুটো সংখ্যা তাদের বিয়োগফল হচ্ছে 1224 হলে সংখ্যা দুটি কী কী। ওকে, তাহলে একটা দেখো, এটা ডাইরেক্ট একটা সূত্র আছে, সেই সূত্রটা যদি তোমরা ধরে করো তাহলে খুবই সহজ। তাহলে প্রথমে আমরা লিখব একটি সংখ্যা যখন বের করব, দুটো সংখ্যা বের করতে বলেছি, তাহলে ধরো প্রথম ডাইরেক্ট সূত্র লাগাচ্ছে যে একটি সংখ্যা, একটি সংখ্যা সমান সমান কী করবো, দেখো ডাইরেক্ট যদি আমরা সূত্র লাগাই, এই দুটো সংখ্যার যোগ করব, 2 4 মানে 2420 কে আমরা যোগ করব তার সাথে কত, 1224। ওকে, এই অঙ্কটা আসলে দেখো এইভাবে করতে পারো, 2420 সাথে আমরা 1224 যোগ করব, যেহেতু দুটো সংখ্যা, দেখো 2, এটাকে সংখ্যায় লিখলে কত, 2, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করব, এই দুজনের যোগফলটাকে আমি 2 দিয়ে ভাগ করলে একটি সংখ্যা পাবো। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতির মধ্যে, এটা 2 থাকলো। এবার যে যোগ করি, দেখো যে 2420 এর সাথে আমরা যোগ করব 1224, 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, 2 2 যোগ করলে পরে 4, 4 আর 2 যোগ করলে পরে 6, 2 এর সাথে 1 যোগ করলে পরে 3, 3644, 3 6 4 4। এবার কি দিয়ে, 2 দিয়ে কাটাকাটি করতে পারি বা 2 দিয়ে ভাগ করতে পারি। চলো আমরা ভাগ করে নিই, 2 দিয়ে 3644কে আমরা ভাগ করব। তাহলে প্রথমে কত দিয়ে যাব, দেখো 2 অক্ষে 2 দেবো, কেন 3-এর নিচে আমি বড় সংখ্যা বসাতে পারবো না, 2 বসাতে পারবো না, 2 দুগুণে 4 হয়ে যেত, 3 থেকে 2 বিয়োগ করলে পরে কত, 1, 1 যেহেতু ছোট 2-এর চাইতে আমরা কাকে নামাবো, 6-কে। এবার দেখো 8 দুগুণে কত, 16 চলে গেল, এরপরে কত নামলো, 4 নামলো, আবার 2-এর ঘরে নামাতে পড়লে 2 দুগুণে কত, 4 পাবো, এখান থেকে আরেকটা 4 নামলো, আবার 2 দুগুণে কত পাবো, 4 পাবো, মিলে গেল, তাহলে কত হলো, 1822। তাহলে আমরা এখানে লিখব যে 1 8 2 2, ভাগ করলে পরে আমরা কত পাচ্ছি, 1 আর 2 দিয়ে, বা এটা তোমরা এভাবে কাটাকাটিও করতে পারো। দেখো 2 অক্ষে 2, তারপরে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তারপরে আবার 2 দুগুণে 4, তাহলে এইভাবে কেটে কেটে আমরা করতে পারি। ওকে, বা যদি সেটা বুঝতে পারছো না, আমি তো ভাগটা করে দিলাম, সেই ভাগটা দেখে নাও। তাহলে এটা কি হলো, এটা হলো একটি সংখ্যা। তাহলে আমরা পেলাম যে একটি সংখ্যা
একটি সংখ্যা সমান সমান কত, সেটা দাঁড়ালো 1822। দুটো সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, যে কোনো একটা থেকে, হয়তো এটা থেকে নতুবা এটা থেকে, যে কোনো একটা থেকে আমরা বিয়োগ করে দিলে, এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে সুতরাং অপর সংখ্যাটি কি হবে, যে কোনো একটা সংখ্যা, ধরো 2420 থেকে যদি আমি বিয়োগ করি, 2420 থেকে আমরা 1822 মানে একটি সংখ্যা বিয়োগ করছি, তাহলে অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে আর 2420 থেকে আমরা বিয়োগ করব 1822। 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8 হবে, এখানে হাতের 1 আসবে, এটা 3 হবে, 3 থেকে 12, তাহলে 3 থেকে 12 করলে পরে কত, 9, 10, 11, 12, অর্থাৎ 9 পাবো। হাতের 1 এখানে চলে আসবে, এটা আবার 9 থেকে 14 গণ, 9, 10, 11, 12, 13, 14, কত পাবো, 5 পাবো। হাতের 1 এখানে চলে আসবে, তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে তার মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে কত, 598। 598। তাহলে একটি সংখ্যা যদি আমার 1822 হয়, তাহলে অপর সংখ্যাটি কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে আমার 598। ওকে, এটা হচ্ছে সহজ নিয়মের মধ্যেই পড়ছে। তাহলে আমরা কি করব, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যা যোগ করো, সেটাকে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো। তাহলে আরেকটা সংখ্যা কিভাবে পাবো, এটা থেকে আমরা যদি এই সংখ্যাটা বিয়োগ করি, তাহলে আমরা অপর সংখ্যাটা পাবো। দেখো অন্যভাবে আরেকটা দেখাচ্ছি, অন্যভাবে দুটো নিয়ম করে দেখাচ্ছি। ওকে, এটা যদিও এই নিয়মটা একটু মানে কি আমরা উঁচু ক্লাসে ব্যবহার করি, তো চলো এই ক্লাসে তোমাদের ক্লাস 5 দেখে দিই। দুটি সংখ্যার যোগফল, সেই সংখ্যা দুটি আমি জানি না, ধরে নাও সেই সংখ্যা দুটি আমি এক্স আর একটা ওয়াই নিলাম। ওকে, বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, চলো আমি প্রথমকে আমি 1 ম লিখতে পারি, যোগ, আর দ্বিতীয়কে আমি কি লিখতে পারি, 229। দুজনের যোগফল কত, 2420। আর কি বলেছে, বিয়োগফল কত, 1224। তাহলে এদের মধ্যেই বিয়োগটা, যে প্রথম, এবার যোগের জায়গায় বিয়োগ বসাবো, দ্বিতীয়, এদের মধ্যে বিয়োগ কত, সেটা হচ্ছে 1224। এবার দেখো আমরা কি করব, এটা এর সামনে যোগ আছে, এর সামনে বিয়োগ আছে, তাহলে এটাও দ্বিতীয়, এটা দ্বিতীয়, দেখো এটা কেটে গেল। এখানে একটা ম মানে প্রথম, এখানেও প্রথম, তাহলে কটা এরকম আছে, দুটো, যোগ করলে কত হবে, 2 গুণন 1 ম, মানে প্রথমকে শর্ট ফর্মে 1 ম লিখে, ওকে, বা এটা তোমরা প্রথম লিখতে পারো, সমান সমান, এটা কি করব, যোগ করব, তাহলে এটা 4, 2 দিয়ে যোগ করলে পরে 4, 4 আর 2 যোগ করলে পরে 6, 2 আর 1 যোগ করলে পরে 3। দেখো তার মানে কি বললাম, যে এদের দুজনে যোগ করতে হয় কত, 3644। দেখো 3644, যখন প্রথম সংখ্যাটা বের করব, তাহলে এই দুইটা কোথায় যাবে, এই দুইটা আসবে নিচে, কার নিচে, 3644 নিচে। তাহলে যখন ভাগ করলাম তখন কি পেলাম, 2 পেলাম, 1 থাকলো মানে 16, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে আমি প্রথম সংখ্যাটা কত পেলাম, 1822। এই 1822 হয় তুমি এটা থেকে বিয়োগ করো, নতুবা এখান থেকে বিয়োগ করো, যেটা থেকেই বিয়োগ করো না করো তুমি উত্তর একই পাবে। ওকে, তাহলে আমি এটা থেকে যদি বিয়োগ করি, তাহলে আমরা লিখব যে প্রথম যোগ দ্বিতীয় এত ছিল, তাহলে আরেকবার লিখি যে প্রথম যোগ দ্বিতীয় সমান সমান কত ছিল, 2420 ছিল। সেখানে যদি আমি প্রথমের জায়গায় কত বসাবো, 1822, আর এটা কিন্তু আমার দ্বিতীয়, মানে দ্বিতীয় সংখ্যা। ওকে, 2420, যেহেতু দ্বিতীয় বের করছি, দেখো দ্বিতীয়, তাহলে আমার 2, 4, 2, 0, এই সংখ্যাটা কোন দিকে যাবে, সমাসনের উপাশে গেলে সেটা বিয়োগ হয়ে যায়, এটা প্লাস ছিল বাট এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 1822। এবার দেখো 2420 থেকে 1822 বিয়োগ করলে কত, 596, 598, তাই এটা পাচ্ছি 598। বিয়োগটা যেহেতু আমি করে দিয়েছি আর করে দিচ্ছি না, তাহলে প্রথম পেলাম, দ্বিতীয় পেলাম এটা, আর প্রথম পেলাম কোনটা, এটা। তাহলে দেখো উত্তর আমার চলে আসলো। এটা হচ্ছে আমার নিয়ম। ওকে, এটা আমি আমার মতো করে করলাম। তোমরা যদি এই নিয়মটা করতে পারো তাহলে ভালো, যদি এই নিয়মটা বুঝতে পারছো না তাহলে প্রথম নিয়মটা হিসেবে করো, একই উত্তর বেরো। ক্লিয়ার? চলো পরেরটা দেখে নেব। এবার দেখো চারেরটা কি বলেছে, যে একটি চাকরির পরীক্ষার জন্য 50,000
125 জন প্রার্থী এসেছেন, মানে পরীক্ষা দিতে এসেছেন, তাদেরকে বলে প্রার্থী। একটি ঘরে দেখো, একটি ঘরে যদি সংখ্যায় লিখি, একটি ঘরে 25 জন করে বসেন, একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো। তাহলে বলছো মোট কতগুলি ঘরে বসাই সবাই বসলো, মোট কতগুলি ঘরে সবাই বসলো। ওকে, তাহলে একটি ঘরে বসে যদি 25 জন, তাহলে 50,000 যে শিক্ষার্থী আছে মানে প্রার্থী আছে, 50,125 জন, তারা মোট কতগুলি ঘর তাদের লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা কী করতে হবে, 5 দিয়ে 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি লিখলাম পরীক্ষার্থীর জন্য প্রার্থী এসেছেন 50,125 জন, আর একটি ঘরে বসেন কত, 25 জন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, এই ক্ষেত্রে আমরা দেখো এইভাবে লিখব যে সুতরাং 50,125, ওকে, 50,125 জন, 25 জন বসার জন্য ঘর দরকার, বসার জন্য ঘর দরকার। কি করব আমরা, 25 দ্বারা ভাগ করব। তাহলে কিভাবে লিখব, আমরা নিচে লিখে নিই যে 50,125কে আমরা ভাগ করব কত দ্বারা, 25 দ্বারা। কেন, কেন কি দেখো এখানে বলেছে যে একটি ঘরে যদি 25 জন বসেন, তাহলে এরকম কতগুলো ঘর, একটি ঘরে বসেন, একটি ঘরে আচ্ছা 50 না, একটি ঘরে 25 জন করে বসে। তাহলে 25 জন যদি একটা ঘরে বসে, তাহলে এতজন শিক্ষার্থী কি যেহেতু বেশি, ওকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভাগ হয়ে দাঁড়াও। এটা যদি আমি শর্ট ফর্মে দেখাই, যে দেখো এই দিকে দেখাচ্ছি যে আমাদের 25 জন আছে, তাদের কটা ঘর লাগে, একটা ঘর লাগে। তার জায়গায় যদি আমি একজন নিই, 25 জনের জায়গায় একজন নিই, তাহলে সেক্ষেত্রে কি আমার কম লাগছে, তাহলে 1/25। আর যদি আমরা 50,000 পরীক্ষার্থী নিই, 50,125, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, একের চাইতে যেহেতু বড়, তাহলে 50,125টা আমার উপরে চলে যাবে আর 25 আমার নিচে থাকবে, তার জন্য 25 দ্বারা এটাকে ভাগ করতে হয়। ওকে, তো চল 25 দ্বারা আমরা ভাগ করে নিই। 25কে 25, 25 দুগুণে কত, 50। কাকে নামাবো, 1 নামাবো। ওকে, 1কে নামানোর পরও দেখো আমি ভাগ করতে পারছি না, কেন, 25-এর সাথে 1 ছোট যদি হয় তাহলে আমাকে 1 দিয়ে তো করতে পারছি না, 25কে 25, তাহলে আমাকে কত নিতে হবে, 0 দিয়ে করতে হবে। 25কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0ই হবে। এবার আগে একবার বিয়োগ করে নেব, 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1, তারপরে কিন্তু আমি 2কে নামাতে পারবো, এটাই নিয়ম। নতুবা একবারে জোড়া সংখ্যা নামালে কিন্তু 0 দিতে হয়, সেই নিয়মটাও তোমরা করতে পারো। আবার দেখো 25কে 25 নিতে পারবো না, কেন, 12 ছোট, আর আমি তো অলরেডি এখনই 2 নামালাম, দেখো এখনই 2 নামালাম, তাহলে আমি কি করব, আবার 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে গুণ করলে পরে 0কে 0, 0কে 0, 2 থেকে 0 বিয়োগ করলে পরে 2, আর 1 থেকে 0 বিয়োগ করলে পরে 1। এবার কাকে নামাবো, এবার 5কে নামাবো। তাহলে 125, তাহলে কত দিয়ে গুণ করলে 125 হবে, দেখো 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25, 5 হাত থাকলো 2, 5 দুগুণে 10, 11, 12, তাহলে কত আসলো আমার, 125। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 25কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 হাত থাকলো 2, 5 10, 11, 12, তাহলে কত দাঁড়ায়, 125। তাহলে এটা কত, টোটাল কতগুলো রুম লাগবে, 2,005টি রুম লাগবে। ওকে, মানে বসার জন্য ঘর লাগবে। তাহলে আমরা লিখব যে এখানে লিখে দেওয়া আছে যে 50,125 জন বসার জন্য ঘর দরকার, সেটা কত, সেটা ভাগ করে আমরা পেলাম 2,005টি। ওকে, একক হবে টি। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব যে সুতরাং 25 জন করে বসলে, 25 জন করে বসলে মোট ঘরের প্রয়োজন, মোট ঘরের প্রয়োজন সেটা হচ্ছে 2,005টি।
ওকে, এইভাবে তোমরা উত্তরটা সাজিয়ে লিখতে পারো। চলো নেক্সট। এবার 5 দেখো কি বলেছে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি। সমষ্টিগত অর্থ কি? যোগ। বাবার আর ছেলের দুজনের বয়সের যোগফলটা হচ্ছে 60 বছর। এবার বলছে 15 বছর পর, 15 বছর পর তাদের বয়সের আবার সমষ্টি কত হবে? খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা প্রথমে এই লাইনটা দেখে দেখে লিখবো যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। ওকে, 60 বছর, আমি 50 বছর লিখে রেখেছি, এটা হচ্ছে 60 বছর। তাহলে আমরা কি লিখব? যেহেতু দুজনের বয়সের সমষ্টি, দুজনের বয়সের সমষ্টি, ওকে, তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? তাহলে আমরা লিখব যে 15 বছর পরে, 15 বছর পর বা পরে দুজনের ওকে, দুজনের সংখ্যা যদি লিখি তাহলে এটা, ওকে, দুজনের মোট বয়স, মোট লিখব 15 বছর পরে দুজনের বয়স, ওকে, শুধু বয়স লিখে, বয়স বাড়বে, অবশ্যই বাড়বে। 15 বছর পরে যেহেতু বলেছে, এখন যদি তাদের বয়স 60 হয়, তাহলে ঠিক 15 বছর পর কি বেশি হবে নিশ্চয়ই। তাহলে দেখো, তাহলে কি করে করব? যেহেতু দুজনের বয়স বের করছি, তাহলে 60-এর সাথে আমরা কত গুণ করব? 2 গুণ করে নেব। না, 60-এর সাথে না, 15-র সাথে, যেহেতু 15 বছর পর, তাহলে 1, 5। 15 বছর পর দুজনের বয়স বাড়বে, তাহলে 15 বছর পর, 15 বছরের হিসেবটা করব, তাহলে দুজনের বয়স, তাহলে 15 দুগুণে কত? 30 বছর। ওকে, আরেকবার বলছি, 15 বছর পর দুজনের বয়স বাড়বে 15 গুণন 2, অর্থাৎ 15 দুগুণে 30 বছর। এটা হচ্ছে কি দুজনের বয়স। এবার বলেছে যে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? তাহলে 30-এর সাথে 30 যোগ করব, না 15 বছর পরে, ওকে, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত? তো 15-র সাথে আমরা যখন 2 গুণ করলাম, তাহলে কত বছর পেলাম? 30 বছর। ওকে, তাহলে এই 60 আর এখন 30, তাহলে দুটো যোগ করলে আমরা 90 পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে সুতরাং 15 বছর পর তাদের বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি 15 বছর পর তাদের বয়সের সমষ্টি, প্রথমে কত ছিল? তাদের বয়স কিন্তু 60 ছিল। এই যে বর্তমান বয়স 60 ছিল, 60টা তো কোথাও যাবে না। আজকে ধরে নাও তোমার বয়স 10 বছর, তুমি আবার যদি 10 বছর যাও, তাহলে 10 10 কত? 20, তার মানে এই 10 যোগ করতে হচ্ছে। তাহলে 60 যোগ করতে হবে কার সাথে? 30-এর সাথে, কারণ 30 বছর পরেরটা আমাকে হিসাব দেখাতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? এটা হলো বছর। তাহলে 60 আর 30-এর যোগ করলে পরে কত? আমার 90 বছর। ওকে, তাহলে আমরা লিখব 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? 90 বছর দাঁড়াচ্ছে। ক্লিয়ার হয়েছে? আরেকবার বলছি, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি মানে যোগফল 60। তাহলে 15 বছর পর, তাহলে 15 বছর পর দুজনে, তাহলে 2-এর সাথে 15 গুণ করব, তাহলে 15 দুগুণে 30 বছর। এবার যেহেতু 30 বছর, একটা 60 বছরের হিসেব আছে, তারপরে আবার যখন 15 বছর, এখান থেকে 15 বছর গেল, তখন তাদের বয়স দুজনের কত হলো? 30। তাহলে আগের 60 আর এখনকার 30 যোগ করলে কত? আমি 90 বছর পেয়ে গেলাম। চলো নেক্সট। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবো, যদি পরের হিসেব বের করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু যোগ করতে হয়, বা আগের হিসেব বের করলে কিন্তু বিয়োগ করতে হয়। যেমন 6 নাম্বারটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি দেখো 50 বছর, মানে যোগফল। কিন্তু 10 বছর আগে, যখনই আগের গল্প আসবে, আগে বলবে, তখন কিন্তু বিয়োগ করতে হবে। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? ঠিক একইভাবে আমরা লিখব যে এই লাইনটা যদি লিখি
যে দুজনের বয়সের বর্তমান বয়স কত 50 বছর, তাহলে আমরা লিখব যে শুভ্রা ও তার মায়ের শুভ্রা ও তার মায়ের বর্তমান বয়সের সমষ্টি কত, সেটা ছিল 50 বছর, রাইট। 10 বছর আগে দুজনের বয়স, তাহলে একই রকমভাবে লিখব যে 10 বছর আগে মানে মাইনাস করবে, মনে রাখবে, আর পরে মানে যোগ করতে হয়। 10 বছর আগে দুজনের মোট বয়স, দুজনের সংখ্যা যদি লিখি এটা কত হবে 2, দুজনের মোট বয়স হবে কত হবে 10 বছর পর, তাহলে 10 গুণন 2, তাহলে কত হচ্ছে 10 বছর পর যেহেতু বলেছে, তাহলে 10 দুগুণে 20 বছর, দুজনের যোগফলটা কত দাঁড়াচ্ছে 10 বছর পর 20 বছর। তাহলে আমরা কি লিখব যে 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল, সুতরাং 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল আমরা কি করব, আমরা এবার কিন্তু বিয়োগ করব। তাহলে বর্তমান বয়স কত ছিল 50, আর যেহেতু আগে বলেছে 10 বছর আগে সেটা 20 ছিল, সেটা আমরা বিয়োগ করে নেব। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে পরে কত 30 বছর। ওকে, এটা আমরা উত্তর দেব যে হ্যাঁ 10 বছর আগে মানে বিয়োগ করতে হবে তাদের বয়স কত, সেটা আমরা 50 থেকে কত বিয়োগ করব 20 বিয়োগ করব, তাহলে কত দাঁড়াচ্ছে আমার 30 বছর। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আগে বললেই পরে আমাকে বিয়োগ করতে হবে, আর এখানে যত বছর দেওয়া থাকবে, ধরুন এখানে যদি 20 বছর দেওয়া থাকে আর দুজনের বয়স, তাহলে 20 দুগুণে কত 40, সেক্ষেত্রে আমরা 40 বিয়োগ করব, একটু মনে রাখবে। আর এখানে যেমন 15 বছর ছিল, এখানে যদি 18 বছর থাকে তাহলে 2 বছর পরে কত 18 দুগুণে 40, যদি 5 বছর থাকে তাহলে 5 দুগুণে কত 10, সেক্ষেত্রে যেহেতু সমষ্টি বের করতে বলেছে তাহলে 10 বছর আমাকে কি যোগ করতে হবে, আগের বয়স আর 10 বছর মানে যোগ করলে সেটা হবে উত্তর। চলো পরেরটা দেখে নেব। এবার সাথেটা দেখো কি বলেছে, যে এক ব্যক্তির একক দশক শতক হাজার অযুত মানে 60,000 টাকা ছিল। তিনি কি করলেন, তার মধ্যে 2500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা কাকে দিলেন, পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। বলছে যে তিনি কত টাকা দান করেছিলেন, তাহলে আমরা কি করব, এই টোটালটা টাকা থেকে স্ত্রীর টাকা আর পুত্রের টাকাটা যোগ করে আমরা বিয়োগ করলে আমরা এই টাকাটা পেয়ে যাব। এই দুটো টাকার যোগফল থেকে যদি এই টাকাটা থেকে যদি দুজনের যোগফলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা তার দান করা টাকাটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখব যে ব্যক্তির কাছে মোট ছিল, ব্যক্তিটির কাছে মোট সমান মোট ছিল কত টাকা, সেটা ছিল 60,000 টাকা, 60,000 টাকা। ওকে, অর্থাৎ এই টাকাটা স্ত্রীকে দিলেন কত, স্ত্রীকে দিলেন হচ্ছে 2500, তাহলে আমরা লিখব স্ত্রীকে দিলেন, সুতরাং স্ত্রীকে দিলেন সমান কত, সেটা হচ্ছে 2500, 2500
টাকা। আর পুত্রকে দিলেন, পুত্রকে দিলেন সেটা কত, 10,500 টাকা। 1,0500 টাকা। তাহলে আমরা লিখব যে সুতরাং স্ত্রী ও পুত্রকে মোট দিলেন, স্ত্রী ও পুত্রকে মোট দিলেন সমান সমান, তাহলে যোগ করতে হবে 2,500 এর সাথে কত যোগ করব, 10,500 টাকা। তাহলে যদি যোগ করে নিই 1,050, বড় সংখ্যাটা আগে লিখব, তারপরে এখানে 2500 লিখব। তাহলে এখানে 0, এখানে 0, এখানে 5, তারপরে কত 2। ওকে, পিছন দিক থেকে লিখতে হয় এটা 0 0, 5 5 10 0, হাতের 1, 2 এর জায়গায় 3 বসাবো, তাহলে কত, টোটাল 13,000 টাকা। তাহলে স্ত্রী আর পুত্রকে দিলেন মোট 13,000 টাকা। এবার আমরা দান করলেন, তাহলে কি করে বের করব, যে সুতরাং বাকি টাকা থাকলো বা তিনি দান করলেন, তিনি দান করলেন সেটা যেহেতু জানি না, তাহলে মোট টাকা থেকে মানে 60,000 থেকে আমরা বিয়োগ করব, সেটা কি, সেটা হচ্ছে পুত্রকে আর স্ত্রীকে যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা আমরা বিয়োগ করলে বাকি টাকাটা পেয়ে যাব। তাহলে 60,000 থেকে আমরা বিয়োগ করব 13,000। 0 0 0, 10 থেকে এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7, এখানে হাতের 1 চলে আসলো 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে পরে কত দাঁড়াচ্ছে 4। তাহলে 47,000 টাকা, কিন্তু যে টাকাটা বাকি ছিল সেই টাকাটা পুরোটাই সে কী করেছে, দান করে দিয়েছে। ওকে, তাহলে তিনি দান করেন কত, 47,000 টাকা। ওকে, এটা অ্যান্সার এইভাবে লিখতে পারি যে তিনি দান করেন, তিনি দান করলেন বা করেন 47,000 টাকা। এটা হচ্ছে আমাদের ফাইনাল। ওকে, খুবই সহজ। মোট টাকা ছিল ব্যক্তির কাছে 60,000 টাকা, স্ত্রীকে যে টাকাটা দিয়েছে আর পুত্রকে যে টাকাটা দিয়েছে, দুটোর আমরা যোগ করব। আমি যা বললাম সেটা আমাকে লিখে দেখাতে হবে, তাই আমি লিখে দেখাচ্ছি। ওকে, আমি বলে তো তোমরা ভুলে যাবে, তার জন্য লিখে দেখাচ্ছি যে দুজনে যোগ করব, যোগ থেকে আমি টোটাল টাকাটা থেকে, মোট টাকাটা থেকে যদি বিয়োগ করে নিই, তাহলে এই টাকাটা বেঁচে থাকে, এই টাকাটাই কী করেন, পুরোটাই তিনি দান করে দেন। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, আরোই সহজ, কিন্তু তার সাথে আমি বলবো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 1 এবং 10-এর মধ্যবর্তী, 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল বের করতে বলেছি। যোগফল মানে আমরা যোগ করব। তাহলে প্রথমে জানতে হবে 1 থেকে 10-এর মধ্যবর্তী সংখ্যাগুলো কি কি। তাহলে আমরা কি করব, প্রথমে মৌলিক সংখ্যাগুলো বের করব। তাহলে আমরা লিখব যে 1 ও 10 এর মধ্যবর্তী সংখ্যা, মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি, মৌলিক সংখ্যাগুলি হলো সংখ্যাগুলি, ওকে একসাথে লিখতে হবে, হলো কি কি হচ্ছে দেখো, মৌলিক সংখ্যা 1 তো মৌলিকও নয় যৌগিকও নয়, তাই তো। মৌলিক সংখ্যা কোনগুলো, যেমন 2 হচ্ছে কিন্তু আমার মৌলিক সংখ্যা, আর কি 3 কিন্তু আমার মৌলিক সংখ্যা, 4 কিন্তু যৌগিক সংখ্যা, যেহেতু মৌলিক বের করতে বলেছে তাহলে আমরা কত বসাবো, 5, 5-এর পরে কত 6 কিন্তু যৌগিক, 7 কিন্তু আমার মৌলিক, তারপর 8 যৌগিক, 9 কিন্তু আমার কি সংখ্যা, 9 যৌগিক সংখ্যা। কেন দেখো, 9 কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। কোনগুলো মৌলিক সংখ্যা তার আগে জানতে হবে। যেই সংখ্যাকে আমরা ভাঙতে পারি না, যেমন 2কে
2কে দেখো আমি 2-এর ঘরে নামতেই পাবো, 2 একে 2, তার জন্য এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ওকে, তার জন্য এটা কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়লো। তারপর ধরে নাও 3, 2-এর পরে কত? 3, 3-এর ঘরে নামতেই একমাত্র 3কে পাওয়া যায়, আর কোথাও পাবে না। তাহলে 3 আর 1 থাকলে সেগুলো সব মৌলিক সংখ্যা। যেমন 4, 4কে দেখে নাও তো, 4কে কিন্তু আমরা 2-এর ঘরে নামতায় পেয়ে যাই, 2 দুগুণে 4। ওকে, যখন নামতায় পেয়ে যাচ্ছ তার মানে সেটা মৌলিক সংখ্যা না, সেটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এরপরে দেখো 5, 4-এর পরে 5, 5কে কিন্তু আমরা কোনো ঘরে নামতেই পাই না, শুধু 5-এর ঘরে নামতে পাই। দেখো যখনই 5, 1, 3, 1, 2, 1 সেগুলো সব কি? মৌলিক সংখ্যা। এভাবে তোমাদের দেখে নিতে হবে। 6, দেখো 6কে কিন্তু আমরা 2-এর ঘরে নামতেও পাই, আবার 3-এর ঘরে নামতে পাই। 2-এর ঘরে নামতে বললে 3 দুগুণে 6, 3-এর ঘরে নামতে পাই, যখনই নামতে পেয়ে যাচ্ছি 6কে, তাই সেটা আমার যৌগিক মৌলিক সংখ্যা নয়। 7, 7 দেখো শুধু 7-এর ঘরেই পাওয়া যায়, 7কে 7, যখনই এই যে 7, 1, 1 যখনই আসবে সেগুলো মৌলিক সংখ্যা। যেমন 8, 8 কেন হলো না? 8কে দেখো আমরা 2-এর ঘরে পেতে পারি, 4-এর ঘরে পেতে পারি, তো 2-এর ঘরে বা 4-এর ঘরে 8কে পাওয়া যায়, তার জন্য এটা কি সংখ্যা নয়? মৌলিক সংখ্যা নয়। 9, 9 কেন হলো না মৌলিক সংখ্যা? কেন 9কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো, 3 3-কে 9, তাহলে এটাও কিন্তু মৌলিক নয়। আর কি বলেছে? 1 থেকে 10-এর মধ্যে, তাহলে 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, এটা মনে রাখবে যে 1 মৌলিকও নয়, মৌলিকও নয়, আবার যৌগিকও নয়, যৌগিকও নয়। এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এগুলো যদিও জানার প্রয়োজন ছিল না এখানে, তবুও আমি লিখে দিলাম। তাহলে 1 তো হলো না, 10 তো হবে না, কেন? 1 আর 10-এর মধ্যবর্তী, মানে 1 ছাড়া আর 10 ছাড়া তার মধ্যবর্তী সংখ্যা। তাহলে 1-এর পরের সংখ্যাটা কত? 2, 3, 4, 5, 6, 7, 8, লাস্ট 9 পর্যন্ত যাব। ওকে, 10 নিতে পারবো না। তাহলে সেই সংখ্যাগুলো কত আসলো? 2, 3, 5, 7। এবার এদের কি বলেছে দেখো, বলেছে এদের যোগফল। এই যে সংখ্যাগুলো পেলাম এদের যোগফলটা বের করবো। তাহলে আমরা লিখব সূত্র যে 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির একসাথে লিখব। ওকে, মৌলিক সংখ্যাগুলির যোগফল সমান সমান, তাহলে কোনগুলো? 2 যোগ 3 যোগ 5 যোগ 7, তাহলে লিখব 2 যোগ 3 যোগ 5 যোগ 7। তাহলে কত হচ্ছে দেখো, 3 আর 2 যোগ করলে পরে 5, 7 5 কত? যোগ করলে পরে 12, 12 5 যোগ করলে পরে কত? আমার 17। ওকে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? আর এটা তোমাদের বোঝানোর জন্য আমি এইটুক করলাম। ওকে, যারা বুঝতে পারছো না তারা এটাও কিন্তু খাতায় নোট করে রাখতে হবে তোমাদের। এরপরে আর দুটো অঙ্ক আছে, চলো ফার্স্ট দুটো অঙ্ক আমরা করে নিই। এরপরে দেখো 9 দাগেরটা কি বলেছে, যে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স দেওয়া আছে 11 বছর। কি বলেছে? একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স হচ্ছে 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে আমরা একবারই লিখব যে তাদের বয়সের সমষ্টি। আমি এক লাইনে অঙ্কটা করে দিচ্ছি, আর এটা লিখছি না। ওকে, যে একটি শ্রেণীর 42 জন শিশু, তাদের গড় বয়স 11, ওইভাবে দেখাচ্ছি না, আমি লিখছি তাদের বয়সের সমষ্টি। আচ্ছা, এক লাইন লিখে দিই। একটি শ্রেণীর 42 জন শিশু, তাহলে একটি শ্রেণীতে কতজন আছে? 42 জন আছে। তাহলে আমরা লিখব তাদের গড় বয়স হচ্ছে 11, 42 জন শিশুর গড় বয়স 11। ওকে, তাহলে লিখে নিই যে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, রাইট? তাহলে আমরা লিখব যে সুতরাং তাদের বয়সের সমষ্টি, তাদের
বয়সের সমষ্টি সমান সমান কি করব, এই 42 সাথে আমরা 11টা গুণ করব। ওকে, 42 গুণন 11, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে যদি 42 এখানে 11 লিখে আমরা গুণ করে দিই, 2 অক্ষে 2, 4 অক্ষে 4, এক ঘর কাটবো বা শূন্য বসাতে পারো, 2 অক্ষে 2, 4 দুগুণে না 4 অক্ষে 4, তাহলে যোগ করলে পরে এটা 2 দাঁড়াচ্ছে, 4 আর 2 যোগ করলে পরে 6, এটা হচ্ছে 400 কত 62। তাহলে 462 জন। তাদের বয়সের সমষ্টি কত? তাদের বয়সের সমষ্টি হচ্ছে 462। ওকে, আচ্ছা আরেকটু পরে যে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তাদের বয়সের সমষ্টি হচ্ছে 462 জন লিখব না। ওকে, জাস্ট 462। তাহলে একক আমরা কি লিখব? তাদের বয়স, যেহেতু বয়স বলেছে তাহলে সেখানে আমরা একক বসাবো কি বছর। তাদের বয়সের সমষ্টি হচ্ছে 462 বছর। ওকে, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স দেওয়া আছে 11 বছর, তাহলে আমরা কি করব? তাদের বয়সের সমষ্টি যদি বের করি, তাহলে একবারে যদি সহজ উপায়ে বের করি তাহলে কি করব? 42 এর সাথে আমরা 11 গুণ করে নেব, সেটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ওকে, চলো 10এরটা এবার দেখে নিই। 10এরটা দেখো কি বলেছে, যে একটি সৈন্য দলের, মানে সেনাবাহিনীতে যারা কাজ করে, একটি সৈন্য দলের 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণ কথার অর্থ কি? শেখায়, মানে যেখানে শেখানো হয়, এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। আবার কি হলো পরবর্তীতে দেখো, যে 1270 জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। বাকি থাকলো যে 8000, এখানে 1270 আর এটা হচ্ছে আমার 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। বলছো ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত? খুবই সহজ, তার মানে এই তিনজনের যোগফল করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তোমরা নিজেরাই পারবে, তবু আমি করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে লিখব যে সৈন্য দলের কি বলেছে? সৈন্য দলের এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। আচ্ছা, সৈন্য দলের কি লিখবো? যে পাঠানো হলো প্রশিক্ষণে, না এক জায়গায় পাঠানো হলো? আচ্ছা, একটু ভাষা ঠিক করে নিই। ঠিক আছে, আমরা লিখব সৈন্য দলের এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। এভাবে লিখব যে সৈন্য দলের এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, প্রশিক্ষণে পাঠানো হলো সমান সমান কতজন? প্রথমে যেটা পাঠিয়েছে 2580 জন, তাহলে 2, 5, 8, 0। তোমরা কিন্তু ডাইরেক্ট যোগ করতে পারো। ওকে, তবু আমি একটু লিখে করছি, তোমরা তো ডাইরেক্ট যোগ করতে পারবেই, আর আমি কিন্তু ডাইরেক্ট যোগ করছি না, আমি একটু লিখে করছি। তারপরে কি বলেছে, যে 1270 জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। তাহলে আমরা লিখব যে সৈন্য দলের এখানে লিখছে আর এক জায়গায়, তাহলে এখানে এক জায়গায় আমি লিখব আর এক জায়গায়, ওকে, প্রশিক্ষণে বারবার লিখছি না, পাঠানো হলো। কতজন? সেটা হচ্ছে 1270 জন, 1270। ওকে, 1270 জন। বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো। তাহলে আমরা লিখব সৈন্য দলের পরে পাঠানো হলো কতজন? সেখানে দেখলাম যে আমাদের 8000 জন। ওকে, তারপরে কি বলেছে, যে সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত? তাহলে আমরা লিখব সুতরাং সৈন্য দলে
মোট শূন্য সংখ্যা ওকে, তাহলে 3 জনের যোগফল 2 5 8 0 যোগ 1270 যোগ কত 8000। তাহলে যদি যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো 2580, এর সাথে আমরা 1270, তার সাথে আমরা 8000 যোগ করব। ডাইরেক্ট এটা করতে পারো, এত কিছু লেখার প্রয়োজন নেই। 0 714 15 5 হাতের 1 3 ধরো, 5 3 যোগ করলে পরে 8 8 9 10 11, তাহলে কত দাঁড়াচ্ছে 11,850 জন। 11,850 জন ওকে। তাহলে মোট সৈন্য সংখ্যা ছিল 11,850 জন। এটাই হচ্ছে আমাদের উত্তর। ডাইরেক্ট কিন্তু এই লাইনটা আমি লিখতে পারতাম, কিন্তু আমি লিখলাম না। ওকে, তোমরা কিন্তু তোমাদের মতো করেই করবে। এইভাবে যে একদম সেমই করতে হবে তার কোনো মানে নেই। তোমরা যেটা যদি বুঝে থাকো তাহলে তোমরা যেভাবেই করতে পারো, অসুবিধা নেই। টিচার্স বুঝতে পারলেই হলো। ওকে, তাহলে আমাদের কটা ভিডিও লাগলো? এটাতে আমাদের মোটামুটি 1 থেকে আমরা 7খানা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম, সেটা 6ষ্ঠ অধ্যায়। এরপরে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো আমরা। ওকে, অর্থাৎ 7ম পার্ট নিয়ে আসবো এরপরে ক্লাস 5 থেকে। একটু শিখন সামর্থ্যটা দেখে নিই কী বলেছে, যে কী কী শিখলাম আমরা। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কিত বাস্তব সমস্যার সমাধান শিখলাম এখান থেকে। কখনো যোগ করতে হলো, কখনো বিয়োগ করতে হলো, কখনো গুণ করতে হলো, কখনো আবার ভাগ করতে